স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিশ্বজুড়ে অভিবাসী ভিসা আবেদনের সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির কথা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর। নেপালের তিব্বত সীমান্ত সংলগ্ন অঞ্চলে আকস্মিক বন্যায় নিহত শতাধিক। ভারতীয় সহ অন্তত 400 পর্যটক নিখোঁজ, বাংলাদেশের শোক প্রকাশ। দেশে গ্যাসের চাহিদা বাড়লেও আবিষ্কৃত হয়নি কোনো মজুদ। সংকট কাটাতে এলএনজি নির্ভরতায় বেড়েছে সরকারের ব্যয়, বলছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে, সেই ক্ষমতা ব্যবহার করে উৎপাদনের জন্য যে জ্বালানি দরকার সেই জ্বালানি আমদানি করতে হচ্ছে, এবং আমদানি করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য সরকারের নেই। অপরাধ দমনে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। রংপুরের হত্যাকাণ্ডের উদাহরণ দিয়ে জানালেন সব অপরাধী গ্রেপ্তার হচ্ছে। এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদে মিলাদুন্নবী পালিত। মহানবীর আদর্শ মূল্যবোধ স্মরণ। চট্টগ্রামে যশনে জুলুসে লাখো মুসল্লির ঢল। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে এসে আমরা আনন্দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আলোকিত করেছিলেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ানোর লক্ষ্য খাগড়াছড়ির শিক্ষক রাজন মিয়ার। লক্ষ্য পূর্ণাঙ্গ আয়রনম্যান খেতাব অর্জনের, নিচ্ছেন প্রশিক্ষণ। আমি 3 বছর যাবত আছি খাগড়াছড়িতে, তো নিজেকে আন্তর্জাতিক মানের একজন আয়রনম্যান হিসেবে তৈরি করতে পারি। এছাড়া সংবাদে আরও দেখবেন, ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মৃত্যুপুরী গাজায় দাফনের স্থানটুকু নেই। প্রতিদিনই বের হচ্ছে গণকবর, চলছে ফিলিস্তিনিদের নীরব কান্না। এবারে বিস্তারিত। বিশ্বজুড়ে অভিবাসন ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এটির সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসা সেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হবে। বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের জন্যই যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এরই মধ্যে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। যাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য দিন তারিখ নির্ধারিত ছিল, সেসব আবেদনকারীদের ইমেইলের মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাস ও কনসুলেট কার্যালয়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে, তাই সাময়িকভাবে বন্ধ রয়েছে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার প্রক্রিয়া। তবে কবে নাগাদ ফের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার শুরু হবে সে বিষয়ে কিছুই জানায়নি ওয়াশিংটন। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীরা। ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের উপর এই স্থগিতাদেশ এমন এক সময় এসেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি কঠোর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে ভিসা ও গ্রিন কার্ডের উপর নতুন বিধিনিষেধ আরোপ এবং প্রায় সব ধরনের শরণার্থী পুনর্বাসন বন্ধ করার উদ্যোগও রয়েছে। এর আগে জানুয়ারিতে বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসীদের আবেদন স্থগিত করে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ওই নীতিকে বেআইনি উল্লেখ করে তা বাতিল করেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। তখন পর্যবেক্ষণে আদালত জানায়, আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। নেপালের তিব্বতের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া নিখোঁজের সংখ্যা বেড়ে প্রায় 600 জনে দাঁড়িয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায় স্থানীয় সময় সকাল 9টায় তিব্বতের দিক থেকে আসা একটি নদীর তীব্র স্রোতে এ পরিস্থিতি তৈরি হয়।
ধারণা করা হচ্ছে ভূমিকম্পের কারণে লেন্দে খোলা নদীতে বরফ ও পাথর একসঙ্গে ধসে পড়ায় এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। নেপালের পর্যটন বোর্ডের তথ্য বলছে নিখোঁজ প্রায় 600 পর্যটকের মধ্যে 450 বিদেশি নাগরিক। তাদের মধ্যে শতাধিক ভারতীয়, 54 জন যুক্তরাষ্ট্রের এবং 33 জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। এছাড়া সড়ক, সেতু এবং জলবিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। নেপালের এই দুর্যোগ পরিস্থিতিতে ও প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার আশ্বাস দিয়েছে ঢাকা। দেশে যে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে এজন্য মূলত 3টি কারণকে চিহ্নিত করেছেন এই খাতের বিশেষজ্ঞরা। দীর্ঘদিনের পরিকল্পনাহীনতা, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারে নজর না দেয়া এবং আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থাপনাকে দায়ী করা হচ্ছে। পাশাপাশি জ্বালানি খাতে মুনাফা অর্জনের চেয়ে জনগণের সেবা করার মানসিকতায় নজর দিতে সরকারের প্রতি পরামর্শ তাদের। অন্যান্য যে কোনো সময়ের তুলনায় দেশে সম্প্রতি বেড়েছে জ্বালানি সংকট। একদিকে বিদ্যুতের লোডশেডিং, অন্যদিকে পর্যাপ্ত গ্যাস না পেয়ে ব্যাহত হচ্ছে বাসাবাড়ির দৈনন্দিন রান্না থেকে শুরু করে শিল্পের উৎপাদন। ফিলিং স্টেশনে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় বেড়েছে এলএনজি নির্ভরতা। এতে আমদানি ব্যয় বেড়ে চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রার উপর। নিজের অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ আমরা মেনটেন করতে পারছি না, গ্যাস সরবরাহ কমে যাচ্ছে এবং মজুদ আবিষ্কার হচ্ছে না, উত্তোলন বৃদ্ধি পাচ্ছে না, চাহিদা বৃদ্ধি পাচ্ছে। গ্যাসের চাহিদা নিয়ন্ত্রণে রাখা যায়নি বা রাখা হয়নি, সেটা রাখতে হতো। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে গ্যাস বিদ্যুৎ খাতকে জনসেবার বদলে ব্যবসার সুযোগ হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকার কস্ট প্রাইসে সেবা দেবে। লুণ্ঠন মুক্ত করতে পারলে বিদ্যুৎ খাত থেকেই 40-42 হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারবে। এই টাকা যদি সরকারের ভর্তুকি না দেওয়া থাকে তাহলে এই টাকার দিকে জ্বালানি সরবরাহ বাড়ালে এই সংকট মিটে যাবে। বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানি আমদানির অর্থ জোগাতে হিমশিম খাচ্ছে সরকার। ফলে কখনো আমদানি কমিয়ে দিতে হচ্ছে, এতে কমছে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা ব্যবহার করে উৎপাদনের জন্য যে জ্বালানি দরকার সেই জ্বালানি আমদানি করতে হচ্ছে এবং আমদানি করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য সরকারের নেই। লোডশেডিংয়ের তীব্রতা কমাতে পরিকল্পিত ও সময়ভিত্তিক ব্যবস্থাপনার পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। নিয়মতান্ত্রিকভাবে যদি বলা হয় যে ওই সময় থেকে 1 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়, তবে সকল অপরাধের যথাযথ ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, সরকারের 6 মাসে এমন কোনো অপরাধ নেই যা বিচারের আওতায় আনা হয়নি। সকালে রাজধানীর নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে যোগ দেন দলের কেন্দ্রীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতারা মহানবীর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রংপুরে 4 জন হত্যার ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংঘটিত হওয়ার পরপরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে পেরেছি। আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি। দুষ্টের দমন, শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে। তাদেরকে আমরা পুরস্কৃত করছি, অ্যাওয়ার্ড দিচ্ছি,
সনদ দিচ্ছি, বিভিন্নভাবে পদক দেওয়া হচ্ছে ভালো কাজের জন্য, তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য। তবে আমরা দুষ্টের পালনও করব। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই দিনে সকালে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। ঘোষণা করা হয় 5 দিনের কর্মসূচি। 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। 5ই সেপ্টেম্বর আমাদের কর্মসূচি ঘোষণা করা আছে, সেটি হলো আলোচনা সভা। নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার মাধ্যমে কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জাতীয়তাবাদী দলের স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে বলে দাবি করছে সরকার। এই বিষয়ে কি ভাবছে সাধারণ মানুষ? দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথায় আজ থাকছে এই প্রসঙ্গটি। সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। এমন অবস্থায় বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলার যে ভঙ্গুর অবস্থা ছিল তার অনেকটাই পরিবর্তন করা সম্ভব হয়েছে। তবে রাতারাতি বৈপ্লবিক কোনো পরিবর্তন আশা করা যায় না। এসব নিয়ে কি ভাবছেন দেশের সাধারণ মানুষ? সাধারণ মানুষ তো আতঙ্কে আছে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না, জায়গায় জায়গায় ছিনতাইকারী হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, তো মার্ডার হচ্ছে। প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এগুলো দলীয়করণ ওইরাও ঠিক আছে, সরকার কোনো অগ্রগতি হইতেছে না, কোনো কাজ করতে পারতেছে না। জনগণ তো একটা ভীতির সংস্কৃতি চালু হয়েছে, যেমন মব সন্ত্রাস, যেটা এর ভয়ে জনগণ তো ঠিক মতন স্বাধীনভাবে কথা বলবো না, এর প্রতিবাদও তেমন করতে পারছে না, মব সংস্কৃতির ভয়ে। আইন শৃঙ্খলা ব্যবস্থায় মাদকের দিক দিয়ে একটু আরো করা হইতে হবে, যাতে চুরি ছিনতাই এগুলা কমে। সরকারের ক্ষমতায় নিচ্ছে 6 মাস মাত্র, হয়তো আরও ডেভেলপ হবে বা ইমপ্রুভমেন্ট হবে, আমি আশা করি। এখন যেমন পরিস্থিতি এর সাথে আর একটু উন্নত, সরকার একটা দৃষ্টি দেবে আমরা আশা রাখি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে বের হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। বিশ্বের মুসলমানরা দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে আসছেন। 63 বছর বয়সে একই দিনে মহানবী ইন্তেকাল করেন। বুধবার সুবহে সাদিকের পর থেকেই বদলে যায় বন্দরনগরী চট্টগ্রামের চিত্র। সবুজ পতাকা, ব্যানার আর ফেস্টুন হাতে মানুষের স্রোত নামে। দূর দূরান্ত থেকে কেউ এসেছেন বাসে, কেউ ট্রাকে, আবার কেউ বা হেঁটে। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর তার আদর্শের বার্তা লাখো মানুষের কণ্ঠে। সকাল 9:45টায় 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকায়ে কাদরিয়া সাইয়েদিয়া থেকে শুরু হয় 55তম ঐতিহাসিক জশ্নে জুলুস। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে এসে আমরা আনন্দিত। জুলুস আজকে আগে ঘোরাঘুরি হতো, এখন ঘুরতে হয় না, প্রতিটা জায়গায় জুলুস হচ্ছে। জুলুসে অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে জড়ো হন ধর্মপ্রাণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুরাদপুর, 16 শহর সহ আশপাশের সড়কগুলো পরিণত হয় জনসমুদ্রে। তো वहां पे क्या है, वहां जुल्म है, ज्यादती है, कत्ल व गारत है। রাজশাহী মহানগরীতে সকালে আয়োজন করা হয় জশ্নে জুলুস। এতে বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, তখন তারকারাজি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আলোকিত করেছিলেন। যেহেতু আল্লাহ তাআলা নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে তিনি খুশি উদযাপন করার জন্য তিনি হুকুম দিয়েছেন। দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়। এতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। সকাল 10:30টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে র্যালি বের করেন মুসল্লিরা।
পাবনা শহরের দ্বীপচর এলাকার খাজা নগর দরবার শরীফ থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা বের করা হয় এবং মুসল্লিরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনির মাইনিংয়ের প্রভাবে আশপাশের গ্রামের বাড়ি ঘরে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। ক্ষয়ক্ষতির নিরপেক্ষ জরিপ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। 1985 সালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির সন্ধান পায়। আমি যেখানে দাঁড়িয়েছি এই পর্যন্ত কিন্তু সরকার অধিগ্রহণ করেছে। ঠিক আমার বাম পাশের অংশটুকু কিন্তু সরকার এখন খালি চিহ্নিত করে রেখেছেন, তবে এখনো অধিগ্রহণ করেননি। কয়লা উত্তোলনের ফলে এখানে মাইনিং বিস্ফোরণের ঘটনা ঘটে। এই মাইনিং বিস্ফোরণের ঘটনার কারণেই এই এলাকায় কৃত্রিম ভূমিকম্পের সৃষ্টি হয়। প্রতিদিন কয়েকবার ভূমিকম্পের মতন এই এলাকা কেঁপে উঠে, যার কারণে এলাকার যে বসতবাড়ি সেটি কিন্তু বেশিরভাগই কিন্তু এলাকায় ফেটে গিয়েছে। এই ঝুঁকি নিয়ে তারা কিন্তু বসবাস করছে। এই কৃত্রিম ভূমিকম্প কয়লা খনি কর্তৃপক্ষ থেকে যে সৃষ্টি, এটি এমন কম্পন ভাই যে রুম থেকে ছেড়ে আমাদের দৌড় দিতে হয়। আমরা সন্ধ্যার পর যখন আমরা ঘুমাতে যাই মনে হয় আমরা আর সকালবেলা উঠবো না। বাইরে হাইতে হাইতে আর কি মনে হয় যে গায়ে পড়বে। ঘর বাড়ি থাকার অনুপযোগী একবারে। আমরা যেখানে আসি খুব কষ্টের মধ্যে আসি। কয়লা খনি কর্তৃপক্ষ, আমরা এর আগেও কথা বলছি, কিন্তু তারা ঠিক সঠিকভাবে পরিচালনা করে না। ঘুমাতে পারে না। ঝড় বৃষ্টি আসলে আমাদের ফাটল দিয়া পানি ভেতরে ঢোকে, ঘরের বাইরে বসে রাত কাটাতে হয়। কয়লা খনির যখন বোমা হয় তখন শব্দতে ঘর বাড়ি ভূমিকম্পের মতো কাঁপে। রেল ব্যবস্থা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি, কোথায় যাই কি করি, সরকার আমাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরো দুঃখজনক হলো যে এখানে আমাদের টিউবওয়েল আগে পানি উঠতো, সেই টিউবওয়েলের পানির ব্যবস্থা এখন পাওয়া যায় না। সাবমার্সিবল দিয়ে আমাদেরকে পানি উঠাইতে হয়। কারেন্ট না থাকলে আমরা সে পানির কোনো উদ্দেশ্য পাই না, এবং এই পানির মধ্যে আর্সেনিক বা আয়রন অত্যন্ত বেশি, যেটা পান করার অনুপযোগী। যে বড়পুকুরিয়া বাজার সংলগ্ন বেশ কয়েকটি যে গ্রাম রয়েছে, এর মধ্যে বাঁশপুকুর, কালুপাড়া সহ বেশ কয়েকটি এলাকা কিন্তু ইতিমধ্যে দেবে গিয়েছে। কিছু গ্রাম আংশিক দেবে যাচ্ছে। এই এলাকার মানুষেরা বলছে দ্রুত সময়ের মধ্যে যদি এই এলাকার মানুষকে অধিগ্রহণের আওতায় আনা হয় তাহলে এই এলাকার লোকেরা অন্যত্র গিয়ে বসবাস শুরু করতে পারে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর, বড়পুকুরিয়া। এবারে থাকছে দেশের আরও কিছু খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার বেলা ৩টায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া সহ কয়েকটি বিল আনার কথা রয়েছে। পাশাপাশি চলমান বিদ্যুৎ, গ্যাস ও সার সংকটের মতো বিষয় নিয়ে সংসদে উত্তাপ তৈরি হতে পারে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় প্রকাশ্যে শিয়াল হত্যার পর মাংস বিক্রি করছিলেন ইব্রাহিম নামের এক ব্যক্তি। শিয়ালের মাংস প্রমাণের জন্য পাশে প্রাণীটির মাথাও রেখেছিলেন তিনি। বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ করে। পরে মঙ্গলবার রাতেই ইব্রাহিমকে পুলিশ আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে অসুস্থ হয়ে মারা যাওয়া সানোয়ারা বেগমের মরদেহ ওমানে রেখেই একাই চট্টগ্রামে ফিরতে হয়েছে তার ছেলে এরশাদকে। আইনি বাধ্যবাধকতার কারণে মায়ের মরদেহ সঙ্গে নিয়ে দেশে ফিরতে পারেননি তিনি। বুধবার বিমানে হঠাৎই অসুস্থ হন এই নারী যাত্রী। জরুরি অবতরণের পর মৃত ঘোষণা করা হয় তাকে। যশোরের কেশবপুর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার মরদেহ রেখে দুই ভাইয়ের মারামারির ঘটনার পর এবার মাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার ছেলেদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই মা লিখিত অভিযোগ করেন। ঘটনার পর মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী মা। রুবায়েত হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। প্রায় ৩ বছর ধরে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও অবিরাম বোমাবর্ষণে হাজারো মানুষ নিহত হয়েছেন। এমন কঠিন পরিস্থিতিতে প্রিয়জনদের শেষ বিদায় জানানোর সুযোগটুকু হারাচ্ছেন স্বজনরা। ইসরায়েলি হামলায় বেশিরভাগ কবরস্থান ধ্বংস হওয়ায় মৃতদের দাফন করার মতো জায়গা পাচ্ছেন না ফিলিস্তিনিরা। আজ থেকে প্রায় 2 বছর আগে ফিলিস্তিনের অবরোধ ভূখণ্ড গাজায় আগ্রাসন ও গণহত্যা শুরু করে ইসরায়েল। 2025 সালের অক্টোবরে কাগজে কলমে যুদ্ধবিরতি চালু হলেও প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, হত্যা করছে নিরীহ নিরস্ত্র গাজাবাসীদের।
ইসরায়েলি দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে উপত্যকাটির কোথাও এক টুকরো জায়গা ফাঁকা নেই। মৃতদের অনেককে বাগানে দাফন করা হয়েছে, অনেককে আবার তাঁবুর ভেতরে, শরণার্থী শিবিরে, স্কুল ও হাসপাতাল প্রাঙ্গণেও দাফন করা হয়েছে। ইসরায়েলি হামলায় একের পর এক কবরস্থান ধ্বংস হওয়ায় দাফনের জায়গারও তীব্র সংকট দেখা দিয়েছে উপত্যকাটিতে। গাজার ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উপত্যকাটির প্রায় 40টিরও বেশি কবরস্থান ধ্বংস হয়েছে ইসরায়েলি হামলায়। ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর কবরস্থানেও প্রবেশে রয়েছে কঠোর বিধিনিষেধ। সংকুচিত হয়েছে দাফনের সুযোগ, পাশাপাশি দাফনের সরঞ্জামের সংকটে এক একটি মরদেহ দাফনে $235 থেকে $335 পর্যন্ত খরচ হচ্ছে। উপত্যকাটিতে এখনো প্রচুর ফিলিস্তিনি নিখোঁজের তালিকায় রয়েছেন। যুদ্ধবিরতির পর থেকে সহিংসতা কিছুটা কমায় ধ্বংসস্তূপ এবং গণকবর থেকেও স্বজনের মরদেহ খুঁজে পাচ্ছেন ফিলিস্তিনিরা। সব মিলিয়ে এত মরদেহ ঠাঁই দেওয়ার জায়গা নেই গাজায়। জায়গা সংকট এবং কঠিন পরিস্থিতির কারণে গাজাতে আগে যেভাবে কবর তৈরি ও প্রস্তুত করা হতো এখন আর সেভাবে সম্ভব হচ্ছে না। ফলক তৈরির পাথর সহ প্রয়োজনীয় উপকরণের সংকট থাকায় অনেকে ধসে পড়া ভবনের ইট, পাথর, কাদামাটি কিংবা ঢেউটিন দিয়ে অস্থায়ীভাবে কবর চিহ্নিত করছেন। অনেকে আবার জায়গা না পেয়ে একই কবরে বারবার দাফন করতে বাধ্য হচ্ছেন। গাজায় যুদ্ধের আগে প্রায় 60টি কবরস্থান ছিল, এখন সেই সংখ্যা বেড়ে প্রায় 6000-এ দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই ইসরায়েলি বাহিনীর জাতিগত নিধনের শিকার। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে এখন বেঁচে থাকার পাশাপাশি মৃতদের জন্য 3.5 হাত মাটি খুঁজে পাওয়াটাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইশরাত সুমা, দীপ্তবার্তা। চাকুরি, সংসার আর ব্যস্ত জীবনের মাঝেও নিজের স্বপ্ন ভুলে যাননি খাগড়াছড়ির শিক্ষক রাজন মিয়া। তিনি ছুটে চলেছেন স্বপ্ন পূরণের দৌড়ে। এরই মধ্যে 29 ঘন্টায় 214 কিলোমিটার দৌড়ে অর্জন করেছেন 3য় স্থান। এবার আয়রনম্যান জয়ের লক্ষ্য তার। দৌড় রাজনের কাছে শুধু শরীর চর্চা নয়, স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার নাম। স্কুল জীবন থেকেই অ্যাথলেটিক্সে হাতেখড়ি। 33তম BCS এর মাধ্যমে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি, কিন্তু থামেনি দৌড়। 2020 সালে শুরু হয় আল্ট্রা রানের যাত্রা। এরপর কিশোরগঞ্জ ম্যারাথন, কক্সবাজার মেরিন ড্রাইভের 50 কিলোমিটার, বান্দরবান হিল ম্যারাথন সহ বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। 2025 সালে কক্সবাজারের 161 কিলোমিটার রানে দ্বিতীয় এবং দেশের প্রথম স্টেডিয়াম রানে 214 কিলোমিটার দৌড়ে হন তৃতীয়। শুধু দৌড় নয়, সাঁতারেও পারদর্শী এই শিক্ষক। টেঙ্গী নদীতে 11 এবং কাপ্তাই হ্রদে 12 কিলোমিটার সাঁতার সম্পন্ন করেছেন তিনি। প্রাপ্তির জায়গাটা হচ্ছে সুস্বাস্থ্য, সুবল সুন্দর দেহ এবং সুস্থ মন। আর যদি বলতে চাই যে আমি ইতোমধ্যে প্রায় 15 থেকে 20টা ইভেন্টে আমি চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ, দ্বিতীয় রানার্স আপ হয়েছি। যেই সব জায়গায় আয়রনম্যান হয়, মালয়েশিয়া, ওখানে পার্বত্য অঞ্চল থাকে, অনেক বেশি এলিভেশন গেইন করতে হয়। তাই আমি 3 বছর যাবত আছি খাগড়াছড়িতে, যেন নিজেকে আন্তর্জাতিক মানের একজন আয়রনম্যান হিসেবে তৈরি করতে পারি। খেলাধুলার পাশাপাশি কর্মজীবনকেও সমান গুরুত্ব দেন বলে জানান তার সহকর্মী ও শিক্ষার্থীরা। পড়াশোনার বাইরে আমরা খেলাধুলা কিভাবে করব এবং মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার করব সেগুলো বিষয়ে আমাদেরকে সুস্পষ্টভাবে ধারণা দেয়। রাজন স্যার যেমন পড়ালেখা নিয়ে অনেক কিছু শেখান, তেমন হেলথ নিয়েও অনেক কিছু বলেন। এই সমস্ত যে এক্সট্রা কারিকুলাম কাজ বা অন্যান্য কাজগুলি করেন, সামাজিক দায়িত্ব পালন করেন, তাতে কলেজে পাঠদানে বা শ্রেণী কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটে না। এবার লক্ষ্য পূর্ণাঙ্গ আয়রনম্যান। 3.8 কিলোমিটার সাঁতার, 180.2 কিলোমিটার সাইক্লিং আর 42.2 কিলোমিটার দৌড়। সীমিত সামর্থ্য আর ব্যস্ততার মাঝেও থামতে চান না রাজন। স্বপ্ন একটাই, বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরা। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিশ্বজুড়ে অভিবাসী ভিসা আবেদনের সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির কথা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর। নেপালের তিব্বত সীমান্ত সংলগ্ন অঞ্চলে আকস্মিক বন্যায় নিহত শতাধিক। ভারতীয় সহ অন্তত 600 পর্যটক নিখোঁজ, বাংলাদেশের শোক প্রকাশ। দেশে গ্যাসের চাহিদা বাড়লেও আবিষ্কৃত হয়নি কোনো মজুদ। সংকট কাটাতে এলএনজি নির্ভরতায় বেড়েছে সরকারের ব্যয়, বলছেন বিশেষজ্ঞরা।
বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে, সেই ক্ষমতা ব্যবহার করে উৎপাদনের জন্য যে জ্বালানি দরকার সেই জ্বালানি আমদানি করতে হচ্ছে, এবং আমদানি করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য সরকারের নেই। অপরাধ দমনে রাতারাতি পরিবর্তন সম্ভব নয় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। রংপুরের হত্যাকাণ্ডের উদাহরণ দিয়ে জানালেন সব অপরাধী গ্রেপ্তার হচ্ছে। এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদে মিলাদুন্নবী পালিত, মহানবীর আদর্শ মূল্যবোধ স্মরণ। চট্টগ্রামে যশনে জুলুসে লাখো মুসল্লির ঢল। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে এসে আমরা আনন্দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আলোকিত করেছিলেন। এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ানোর লক্ষ্য খাগড়াছড়ির শিক্ষক রাজন মিয়ার। লক্ষ্য পূর্ণাঙ্গ আয়রনম্যান খেতাব অর্জনের, নিচ্ছেন প্রশিক্ষণ। আমি 3 বছর যাবত আছি খাগড়াছড়িতে, তো নিজেকে আন্তর্জাতিক মানের একজন আয়রনম্যান হিসেবে তৈরি করতে পারি। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।